আজ আমি আপনাদের নিয়ে যাব আসামের একমাত্র হিল স্টেশন, যা ডিমা হাসাও জেলায় অবস্থিত। উত্তর পূর্ব ভারতের সুইজারল্যান্ড হিসাবে পরিচিত এই স্থানটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 966 মিটার উচ্চতায় অবস্থিত। এক কথায় বলতে গেলে এটি হলো আসামের এক অনার পুরস্কৃত রত্ন, যা প্রকৃতিপ্রেমী ও ট্রেকারদের জন্য এক স্বপ্নের গন্তব্য। কুয়াশাচ্ছন্ন পাহাড়ের মনোরম দৃশ্য, সবুজ উপত্যকা এবং বৈচিত্র্যময় আদিবাসী সংস্কৃতির জন্য বিখ্যাত এই স্থানটি। খ্রিস্টীয় 1300 থেকে 1800 শতাব্দী পর্যন্ত এই অঞ্চলটি ছিল ডিমাসা রাজত্বের অন্তর্ভুক্ত এবং তারই প্রতিচ্ছবি দেখা যায় এই শহরের অলিতে গলিতে। মনোমুগ্ধকর সুন্দর পাহাড়ি ঝর্ণা, ঘন সবুজ পাহাড় দিয়ে ঘেরা স্বচ্ছ জলের লেক এবং দিগন্ত বিস্তৃত এরিয়া জুড়ে অবস্থিত ঘাসের সবুজ চাদর, যা আপনাকে প্রকৃতির অন্তরঙ্গ বন্ধু হতে অবশ্যই সাহায্য করবে। তো চলুন ঘুরে আসি পাহাড় সুন্দরী হাফলং থেকে। আমার হাজব্যান্ডের চাকরি সূত্রে আমরা রিসেন্টলি আসামের শিলচরে ট্রান্সফার হয়েছি। শিলচর থেকে হাফলংয়ের ডিস্টেন্স 81 কিলোমিটার, সময় লাগে 3.5 ঘন্টা মতো। আমি আপনাদের সুবিধার্থে স্ক্রিনে আমাদের রুট ম্যাপটা দিয়ে দিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভোর 6:30 নাগাদ আমরা আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম হাফলংয়ের উদ্দেশ্যে এবং শিলচর মেন সিটি থেকে বেরিয়ে ক্লক টাওয়ারের পাশ দিয়ে NH 54 ধরে আমরা এগোতে থাকলাম। যেহেতু নর্থ ইস্ট, তাই এখানে সারা বছরই একটু আধটু বৃষ্টি লেগেই থাকে। পরিষ্কার পিচের রাস্তা এবং তার সাথে রাস্তার দুধারে এত সবুজ চা বাগান আর সামনের পাগল করা ভ্যালি ভিউ দেখে মনটা বারবারই চাইছিল নিচে নেমে একটু প্রকৃতিটাকে উপভোগ করি। আপনারাই বলুন না, এত সুন্দর সিনিক বিউটি যদি চোখের সামনে দেখতে পান, তাহলে আপনাদেরও কি মন চাইবে না প্রকৃতির এই অকৃপণ সৌন্দর্যকে আস্ফালন করতে? আমারও ঠিক সেরকমই হয়েছিল। শহরের কোলাহলপূর্ণ জীবন ছেড়ে বেরিয়ে একদিন মুক্ত পাখির মতো ডানা মেলে উড়ে বেড়ানোর যখন সুযোগ পেয়েছি, সেটাকে কি আর হাতছাড়া করা যায় বলুন তো? আর এইভাবেই পাহাড় আর মেঘেদের খেলা দেখতে দেখতে কখন যে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম টেরই পেলাম না। আপনারা যদি কলকাতা থেকে হাফলং ঘুরতে আসতে চান, তাহলে একটি ডাইরেক্ট ট্রেন রয়েছে। এটি হলো শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সোম, বুধ এবং শনিবার শিয়ালদা থেকে সকাল 6:50 ছেড়ে তার পরের দিন সকাল 9:20 নিউ হাফলংয়ে এসে পৌঁছায়। এছাড়াও কলকাতা স্টেশন থেকেও আরও 2টি ট্রেন রয়েছে, যেগুলো করেও আপনারা ডাইরেক্টলি হাফলংয়ে এসে পৌঁছতে পারবেন। নিউ হাফলং স্টেশনটা দেখুন কেমন ছবির মতো সুন্দর, আশপাশটা পাহাড় দিয়ে ঘেরা আর মাঝখান দিয়ে রেলের ট্র্যাকগুলো গেছে। এই নিউ হাফলং স্টেশন থেকে মেন সিটিটা কিন্তু 8 কিলোমিটার দূরে। স্টেশন থেকে বাইরে বেরিয়ে আপনারা অটোর অপশন পেয়ে যাবেন। এছাড়াও এখান থেকে বাস সার্ভিসও রয়েছে, যেটি সারাদিনে একবার কি দুবার ছাড়ে স্টেশন থেকে। আমরা আমাদের গাড়ি নিয়ে ঘন্টা 3-এর মধ্যেই হাফলং বাজারে এসে পৌঁছাই। হাফলং বাজারে ঢুকতেই একটি গেস্ট হাউস রয়েছে, যেটি হলো এগ্রিকালচার গেস্ট হাউস। হাফলং পোস্ট অফিসের ঠিক অপোজিটেই রয়েছে এই গেস্ট হাউসটি। আমরা এসে গেছি হাফলংয়ে। এটা হচ্ছে হাফলং বাজার। এখানেই বেশ কয়েকটি হোমস্টে বা গেস্ট হাউস রয়েছে। তো আমরা এখানে এসে হোটেল বুক করার কথা চিন্তা করেছিলাম, আমরা বাড়ি থেকে বুক করে আসিনি অনলাইনে। তো এখানে এসে আমরা 2-1টা হোটেল দেখব। আমার পিছনেরটা হচ্ছে এগ্রিকালচার গেস্ট হাউস হাফলং। তো এইটাতে আমরা কথা বলছি এখন রুম কত করে। আর তাছাড়া যদি এটা না হয় তাহলে আরও 2-3টে আছে আমার সামনে পিছনে দেখুন। এখানে এটা হচ্ছে হাফলং বাজার। এখানেই কিন্তু সমস্ত হোটেলস বা গেস্ট হাউসগুলো রয়েছে। এগ্রিকালচার গেস্ট হাউসে অলরেডি বুকিং থাকায় আমরা রুম পাইনি, তবে ওনাদের অনুমতি নিয়ে একটি ঘরের ভিডিও এবং এই গেস্ট হাউসের ফোন নাম্বার আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এই গেস্ট হাউসে কিন্তু আপনারা 1600 এবং 2000 টাকার রুম পেয়ে যাবেন। 1600 টাকায় নন এসি এবং 2000 টাকায় এসি রুম। রুমগুলো ছিল বেশ নিট অ্যান্ড ক্লিন এবং বাথরুমটা ছিল বেশ পরিষ্কার। এখানে রুম না পাওয়ায় আমরা হাফলং লেক ধরে সোজা এগোতে থাকি আরও সামনের দিকে।
এবং কিছুটা দূর এগোতেই আমরা পাই আই লাভ হাফলং এই সেলফি পয়েন্টটা। এর গা বরাবর সামনের দিকে কিছুটা হেঁটে গেলেই আপনারা পেয়ে যাবেন হাফলং ইস্কন। ওই ইস্কনের ঠিক পাশেই রয়েছে খনজাই অটো স্ট্যান্ড। এই খনজাই অটো স্ট্যান্ডের গা বরাবর সোজা এগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন একটি গেস্ট হাউস, যেটি হলো আপনা ঘর গেস্ট হাউস। এসে গেছি আমরা, এখানে একটা হোমস্টে পেয়েছি, এই আপনা ঘর হোমস্টে বলে একটা পেয়েছি। আমরা এখানেই থাকবো। তো এখানে দু রকম ক্যাটাগরি রুম আছে, একটা 2000 টাকা রয়েছে, একটা 3000 টাকা রয়েছে। দেখুন গেট দিয়ে ঢুকে একটা সিঁড়ি উঠে এই যে দেখুন এখান দিয়ে উঠতে হবে, এখান দিয়ে উঠলে আমরা দোতলায় পৌঁছতে পারবো। ওখানে কিছু রুমস রয়েছে, এছাড়া 3 তলাতেও রুমস রয়েছে। দারুণ লোকেশনে কিন্তু এই হোমস্টেটা রয়েছে। এটা হচ্ছে নিচের দিকটা, এখানেও কিছু রুমস রয়েছে, আর তাছাড়া উপরে কিছু রুমস রয়েছে, সেগুলোতে আমরা দেখে আসছি। তো ফাইনালি কোনটাতে থাকবো আপনাদেরকে শেয়ার করছি। এটা দেখুন দোতলাটা, যেখানে একটি দোলনাও করা রয়েছে খুব সুন্দর, আর একটা স্মল এরকম সুইমিং পুল মতো রয়েছে, যেখানে বেশ কিছু রং বেরঙের মাছও ছিল। দোলনার পাশ দিয়ে সামনের দিকে এগিয়ে গেলে দেখুন ফার্স্ট ফ্লোরের এই রুমগুলো রয়েছে। এখানে 2টো রুম রয়েছে, আর সামনে দেখুন এরকম একটা করিডোর মতো আছে, যেটা এরকম সুন্দর গাছপালা দিয়ে সাজানো, আর সামনে রয়েছে অসাধারণ ভ্যালি ভিউ। দারুণ, সত্যিই দারুণ ছিল কিন্তু এই হোমস্টেটা। আমরা 3 তলায় মানে সেকেন্ড ফ্লোরে রুম নিয়েছিলাম। দেখুন এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হয়, বেশ সুন্দর সাজানো গোছানো। দেখুন বাইরেটাই খুব সুন্দর, আর ভেতরটা তো আরও সুন্দর। দেখুন এই রুমটার ভাড়া ছিল 2000 রুপিস পার ডে। এটাই কিন্তু এসি রুম, এদের সবকটাই এসি রুম। এখানে ডাবল বেড রয়েছে, একটা টিভি, একটা সোফা মতন করা রয়েছে, আর ওইদিকে রান্নাঘরও রয়েছে। মানে আপনারা চাইলে কিন্তু টুকটাক কিছু খাবার বানিয়েও খেতে পারেন। এদের কিন্তু ইনহাউস রেস্টুরেন্ট ফেসিলিটি নেই। এটা দেখুন সেকেন্ড ফ্লোর মানে 3 তলা, যেখানে আমরা রুম নিয়েছিলাম। দেখুন ওপরটা উঠে এসেছি আমরা, কতটা সুন্দরভাবে সাজানো হোমস্টেটা, আর তার সাথে সাথে এত অসাধারণ পাগল করা ভিউ। হোমস্টের ব্যালকনি থেকে যদি এত সুন্দর একটা ভিউ পাওয়া যায়, তাহলে আপনারাই বলুন না, মনের কোনায় যদি একটু মাত্র দুঃখ থাকে, তাহলে এক নিমেষে সেটা গায়েব হয়ে যাবে কিনা। এই যে আমাদের রুমটা আপনা ঘর হোমস্টে, আমাদের রুম নাম্বার 2, বোরেইল রুমের নাম। এই যে রুমটা, চলুন আপনাদের একবার দেখিয়ে দিই কীরকম। এই আমি এন্ট্রি করলাম, এখানে 4টে সিঙ্গেল বেড রয়েছে। এই সামনেই একটা রয়েছে, এদিকে একটা রয়েছে, এখানে একটা বেসিন রয়েছে, বেসিনের নিচে ক্যাবিনেট আছে। এটা রয়েছে বাথরুম। বাথরুমটা কিন্তু আমি দেখেছি বেশ বড় সড়ো রয়েছে। এই যে কোমোড রয়েছে, গিজার, বেসিক ফেসিলিটি সবই রয়েছে এখানে, শাওয়ার থেকে শুরু করে সব রয়েছে। এই হচ্ছে একটা ছোট্ট কিচেন, মিনি কিচেন, বেসিন রয়েছে, এদিকে গ্যাস ওভেন রয়েছে, এদিকে কাপের আবার ইয়েও রয়েছে, কাপ দেওয়া রয়েছে, কাপ হ্যাঙ্গার, আর এখানে চিমনিও রয়েছে। এখানে মানে রান্না করে কেউ খেতে চাইলে এখানে এসে তারা করতে পারবে সেটা। 2টো বেড আপনাদের দেখালাম, আর ওই দিকে আরও 2টো বেড রয়েছে। এই যে সোফা মতো রয়েছে একটা, তার পাশে একটা টি টেবিল মতো। এটা হচ্ছে টিভি ক্যাবিনেট, টিভি রয়েছে, ক্যাবিনেট, ছোট্ট জিনিসপত্র রাখার জায়গা। এখানে একটা বড় আলমিরা রয়েছে। এই যে আলমিরাতে রয়েছে, কম্বল রয়েছে, ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে আলমিরায় ছোটো মতো। আর এই হচ্ছে 2টো সিঙ্গেল বেড পরপর সাজানো রয়েছে। এটা কিন্তু এসি রুম, দেখুন এসি দেওয়া রয়েছে, এখানে ফ্যান আছে, সুন্দর ফল সিলিং করা রয়েছে ওপরটা, এসিও রয়েছে, আর এখানে কুলারও দেওয়া রয়েছে দেখছি। মানে সমস্ত রকম ফেসিলিটি কিন্তু এই রুমটাতে রয়েছে। ভিউ কিন্তু অসাধারণ, দেখুন জানলা দিয়েই খুব সুন্দর একটা ভ্যালি ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে। আর তাছাড়া বাইরে বেরোলে তো পুরো পাহাড়টা আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে। এখানে টাওয়াল দেওয়া রয়েছে, 4টে টাওয়াল, আর এখানে শাওয়ার কিট রয়েছে, সোপ রয়েছে 4টে, এখানে ইলেকট্রিক কেটেল রয়েছে, সমস্ত বেসিক ফেসিলিটি সবই রয়েছে। টিভি থেকে শুরু করে ওদিকে রয়েছে হিটার রয়েছে, এসি রয়েছে, ফ্যান, আর এইদিকে কুলার রয়েছে। দেখুন মিল্ক দেওয়া রয়েছে, সুগার দেওয়া রয়েছে, কফি রয়েছে, টি ব্যাগ রয়েছে। এই টিভি ক্যাবিনেটটায় এরকমভাবে দেওয়া রয়েছে। হোমস্টেটার নাম হলো আপনা ঘর
তো সত্যি আপনার ঘর মানে সমস্ত কিছু ফেসিলিটিস কিন্তু এরা দিয়ে রেখেছে, মানে এখানে এসে একটুও প্রবলেম আপনারা ফেস করতে হবে না। চা কফি খেতে চাইলে এখান থেকে করতে পারবেন। এছাড়া গিজার থেকে শুরু করে এসি রয়েছে, টিভি রয়েছে, তারপরে ওদিকে কুলার রয়েছে, শীতকালে হিটারের ব্যবস্থা রয়েছে, সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। এই যে রুম থেকে বেরোলাম, মা দাঁড়িয়ে রয়েছে, আর এই হচ্ছে ভিউ আমাদের, অসাধারণ সুন্দর ভিউ, খুব সুন্দরভাবে সাজানো, খুব সুন্দর কিন্তু হোমস্টেটা। এটা দেখুন আরেকটা ক্যাটাগরির রুম, এটা আমরা যে ঘরে ছিলাম তার ঠিক পাশেরটাই। এটা কিন্তু 2500 টাকা বলছিল পার নাইট। এখানে 3টে সিঙ্গেল বেড রয়েছে, আর বাকি যা সমস্ত ফেসিলিটিস আগেরটায় দেখালাম, এসি রয়েছে, এদিকে সোফা, একটা টেবিল মতো রয়েছে, আর এখানেও কিচেন রয়েছে আলাদা করে, টিভি রয়েছে দেখুন এখানে। খুব সুন্দরভাবে কিন্তু ভেতরটা ইন্টেরিয়ার করা রয়েছে, মানে বেশ পরিষ্কার, তার সাথে সাথে ইন্টেরিয়ারটাও খুব দারুণ লেগেছিল আমার। বাথরুমে গিজার থেকে শুরু করে রান্নাঘরে দেখুন চিমনি, এদিকে গ্যাস ওভেন, বেসিন, এবং বাইরে দেখুন একটা আলমিরাও দেওয়া রয়েছে এখানে, আর আলমিরার ওপরে একটা রুম হিটারও ছিল। আর তার সাথে সাথে উপরি পাওনা ছিল জানলা দিয়ে এই এত সুন্দর পাহাড়ের একটা ভিউ। দেখুন কতটা সুন্দর লাগছে, জাস্ট একবার দেখুন। এরপর আমরা হোমস্টের ছাদে চলে গিয়েছিলাম ছাদটা কীরকম সেটা দেখার জন্য। আর দেখুন কি অসাধারণ ভিউ রয়েছে আমাদের এই হোমস্টের টেরেস থেকে। তো আশা করছি এই একটা দিন আমাদের এই হাফলংয়ে এই হোমস্টেটায় খুব সুন্দরই কাটবে। তো চলুন এখন আমরা ফ্রেশ হয়ে নিই, তারপরে আমরা বেরোবো কিছু খেয়ে, মানে ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরোবো সাইট সিন করতে। তো এখানে কিন্তু অটো অ্যাভেলেবেল রয়েছে লোকাল সাইট সিনের জন্য। তো আমরা হোটেলেও কথা বলে দেখলাম, ওদেরও অটোর নাম্বার রয়েছে, আমরা চাইলে এখান থেকে অটো নিয়ে যেতে পারি, অথবা রাস্তায় বেরোলেই অটোর অনেক অপশান রয়েছে, অটো নিয়ে আমরা চলে যেতে পারি হাফলংয়ের লোকাল সাইট সিনগুলো করতে। আমাদের হোটেল থেকেই হাফলং শহরটা ঘুরে দেখার জন্য অটো ঠিক করে দিয়েছিল, এবং এই অটোটি আমাদের 1500 টাকা নিয়েছিল। আপনারা চাইলে হাফলং শহরের বেশ কিছু জায়গা কিন্তু পায়ে হেঁটেই ঘুরে দেখতে পারেন। ছবির মতো সুন্দর এই হাফলং শহরটি পায়ে হেঁটে ঘুরে দেখতে আপনাদের একটুও ক্লান্ত বোধ হবে না। শহরের অলিতে গলিতে দেয়াল জুড়ে দেখুন এত সুন্দর সুন্দর পেন্টিং রয়েছে, যা দেখতে আপনাদের দারুণ লাগবে। 13th সেঞ্চুরি থেকে 18th সেঞ্চুরি পর্যন্ত প্রায় 500 বছর এখানে দিমাসা রাজত্বের বসবাস ছিল, তারই প্রমাণ রয়েছে এখানকার দেওয়াল জুড়ে। এই স্ট্যাচুটি হলো বীর দিমালিক খেমপ্রাইয়ের, যিনি দিমাসা রাজত্বের এক অন্যতম প্রধান সেনাপতি ছিলেন। ইনি হলেন বীর শম্ভুদান ফংলো, যিনি ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী, এবং আসামে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে এনার অবদান অনস্বীকার্য। আদিবাসী অধ্যুষিত ডিমা হাসাও জেলাতে ডিমাসা, খাসি, কুকি, জেনে এই সমস্ত জনগোষ্ঠীর পাশাপাশি লক্ষ্য করা যায় অনেক বাঙালি জনগোষ্ঠীর উপস্থিতি। 2011 সালের সেন্সাস রিপোর্টে উঠে এসেছে এই হাফলংয়ে বাংলা ভাষায় কথা বলা জনগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি। প্রথমেই আমরা চলে এলাম হাফলং ক্যাথলিক চার্চের সামনে। চার্চের ঠিক পাশেই রয়েছে হাফলং ডন বস্কো স্কুল। চার্চের উল্টো দিকে গড়ে ওঠা এই স্ট্যাচুটি হলো ডিমাসা রাজকন্যা ডিসরু। রাজকুমারী ডিসরুকে ডিমাসা অফ পায়োনিয়ার হ্যান্ডলুমও বলা হয়ে থাকে, কারণ ডিমাসা ট্রাইবদের কালচারাল ডেভেলপমেন্টে এই ডিসরুর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আমরা বেরিয়ে পড়ি হাফলং শহর থেকে কিছুটা দূরে অবস্থিত জাতিঙ্গা ওয়াটারফলস দেখার উদ্দেশ্যে, যেটি শিলচর হাফলং রোডে অবস্থিত। এই অটোটা করে আমরা ঘুরছি হাফলংয়ের সাইট সিন। এখন আমরা প্রথমটাই যাচ্ছি জাতিঙ্গা ওয়াটারফলস। এটার রাস্তা কিন্তু খুবই বাজে, মানে বৃষ্টি হলে তো আরও বাজে অবস্থা হয়ে যায়, রাস্তায় পুরো কাদা ভরা।
তবে আমাদের এই যে ড্রাইভার দাদা, অটো ড্রাইভার দাদা খুবই ভালো। আমাদের একবারও বলেনি যে ওই জায়গায় যাওয়া যাবে না, আমাদের নিয়ে যাচ্ছে। তো এখনও পৌঁছাতে পারেনি, আমরা দাঁড়িয়ে রয়েছি রাস্তায়। পৌঁছে আপনাদের দেখাচ্ছি ওয়াটারফলসটা কেমন দেখতে। হাফলং থেকে মাত্র 15 কিলোমিটার দূরে অবস্থিত এই জাতিঙ্গা ওয়াটারফলস, কিন্তু যাওয়ার রাস্তাটা এতটাই এবড়ো খেবড়ো এবং বর্ষাকালে বৃষ্টির পর এই রাস্তার অবস্থা আরও বেহাল হয়ে যায়। এত সুন্দর একটা ওয়াটারফলস দেখার লোভ আমরা আর সামলাতে পারেননি, সেই জন্য আমরা পুরোটা গিয়েছিলাম। আপনাদের সাথে যদি কোনো বাচ্চা বা বয়স্ক মানুষজন থাকেন তাহলে আপনাদের এই জায়গায় না যাওয়াই ভালো, বিশেষ করে বর্ষাকালে। শীতকালে কিন্তু আপনারা অনায়াসেই এখান থেকে ঘুরে আসতে পারেন। এসে গেছি আমরা জাতিঙ্গা ওয়াটারফলসের সামনে। এই হচ্ছে ফলস, নিচে একটু এগিয়ে মানে এই গেট দিয়ে ঢুকে আমাদের যেতে হবে। এখানে টিকিট কাউন্টার রয়েছে, 45 করে পার পার্সন টিকিট চার্জ। তো আমরা এখন এখান দিয়ে যাব। রাস্তা কিন্তু প্রচণ্ড খারাপ, এখানে পুরোটা কাদা, মানে বৃষ্টি হয়েছে এখন হাফলংয়ে, সেই জন্য পুরোটা একদম কাদা, মানে খুবই খারাপ অবস্থা রাস্তার। তাও আমরা এসছি, অটোওয়ালা আমাদের নিয়ে এসেছে। এতটা দূরে এসছি আমরা দেখবো না, সেই কারণে আমরা এসেছি দেখার জন্য। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাবো আর ফলসটা দেখবো কিরকম লাগছে সুন্দর। চলুন আমরা এগিয়ে যাই। জাতিঙ্গা জলপ্রপাত ভারতের আসাম রাজ্যের ডিমা হাসাও জেলার সবুজ পাহাড়ের মাঝে অবস্থিত একটি মনোরম ও ধাপে ধাপে নেমে আসা জলপ্রপাত। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হবে আর সামনে একটা হ্যাঙ্গিং ব্রিজ দেখতে পাচ্ছি, ওখানে একটা, এই ব্রিজে দাঁড়িয়ে আমাদের ফলসটা দেখতে হবে। দেখুন, এই হলো সেই হ্যাঙ্গিং ব্রিজ যেখানে দাঁড়িয়ে আমরা ফলসটিকে খুব সুন্দরভাবে দেখতে পাবো। দেখুন এরকম একটা হ্যাঙ্গিং ব্রিজ করা রয়েছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি জাতিঙ্গা ওয়াটারফলসের সামনে। এই যে জলের স্রোত নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন। এই যে দেখুন আমার পিছনে এই ফলসটা, আর ব্রিজটা কিন্তু হ্যাঙ্গিং, যেহেতু এই যে হাঁটছি মানে দুলছে, কিন্তু কাঁপছে ব্রিজটা। এবার দেখুন ফলসটা, 3টে ধাপে এখানে জল পড়ছে, ওপর থেকে নেমে এসে এটাতে আবার এটাতে। খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন কতটা স্রোত রয়েছে জলে। এই এখন হাফলংয়ে কিন্তু বর্ষা চলছে, বৃষ্টি পড়ছে। তো এখন আজকের দিনটা বৃষ্টিটা বন্ধ রয়েছে বলে আমরা ঘুরতে পারছি ভালো মতো। জলের ফোর্সটা দেখুন, ওই জন্য এতটা সুন্দর রয়েছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। 3টে ধাপে জলটা নেমে আসছে ওপর থেকে নিচে, খুব সুন্দর লাগছে দেখতে। সিঁড়িতে ওঠার আগে দেখুন এরকম রেলিং করা রয়েছে, যেখান থেকেও কিন্তু খুব সুন্দরভাবে নিচের ভিউটা পাওয়া যাচ্ছে ফলসে। এরপর ফেরার পথে আপনারা দেখে নিতে পারেন এথনিক ভিলেজ, এটা আমরা পরের দিন গাড়ি নিয়ে কভার করেছিলাম। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এথনিক ভিলেজের সামনে, হাফলং। দেখুন এখানে বোর্ড রয়েছে, এখান থেকেও 1 কিলোমিটার ডিস্টেন্স। এই যে এথনিক ভিলেজ হাফলং, এখান থেকে গাড়ি নিয়ে যাওয়া যাবে ভেতরে। তো গাড়িটা নিয়ে আমাদের 1 কিলোমিটার মতো গিয়ে তারপরে এথনিক ভিলেজটা আমরা দেখতে পাবো। পার পার্সন 20 টাকা করে টিকিট রয়েছে, আর আমাদের যে 4 হুইলার রয়েছে তার 50 রুপিস পার্কিং চার্জ রয়েছে। দেখুন এথনিক ভিলেজে যাওয়ার রাস্তাটা কত সুন্দর, দুপাশে সবুজ ঘাস জঙ্গল এবং সামনে রয়েছে সবুজ পাহাড়। এই এথনিক ভিলেজটি ডিমা হাসাও পর্যটন বিভাগের উদ্যোগে বিশাল এলাকা জুড়ে গড়ে উঠেছে। উত্তর পূর্ব ভারতে বসবাসকারী বিভিন্ন জাতি গোষ্ঠীর জীবনযাপন এই গ্রামটিতে ফুটিয়ে তোলা হয়েছে। এটা দেখুন কত বড় একটা স্টেজ মতো করা রয়েছে, এবং ভেতরটা কিন্তু পুরোটা বাঁশ দিয়ে তৈরি করা। কত সুন্দরভাবে দেখুন ভেতরটা তৈরি করা রয়েছে, এবং অনেকগুলো মানুষের আসন এখানে বানানো রয়েছে। যখন কোনো কালচারাল প্রোগ্রাম হয় তখন অনেক মানুষ একসাথে বসে দেখে, সেটাই একটা এখানে মডেল তৈরি করা রয়েছে। এখানে দেখুন দুটো পাশাপাশি কটেজ দেখা যাচ্ছে। এটা হচ্ছে কার্বি আদিবাসী প্রজাতির কটেজ, আর এদিক ডান দিকেরটা হচ্ছে গান্টি কটেজ। এই গান্টে জনগোষ্ঠী মূলত মণিপুরের বাসিন্দা, এছাড়াও এদের আসাম, মিজোরাম এবং মণিপুরেও দেখা যায়। এই যে হাতে ঢাল, তরোয়াল এরকম থাকতো। কার্বি জনগোষ্ঠীরা মূলত আসামের কার্বি আংলং এবং পশ্চিম কার্বি আংলং পার্বত্য জেলায় বসবাস করে।
তিব্বতী বর্মী ঐতিহ্যে সমৃদ্ধ এই জনগোষ্ঠী তাদের প্রাণবন্ত সংস্কৃতি, মৌখিক লোকগাথা, রংকারের মতো সামাজিক উৎসব এবং ঐতিহ্যবাহী বয়ন শিল্পের জন্য সুপরিচিত। এটি হলো হমার জনগোষ্ঠীর মডেল। এই হমাররা মূলত উত্তর পূর্ব ভারতের একটি বিশিষ্ট আদিবাসী তপশিলি উপজাতি, যা কুকিজ ও মিজো জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। মূলত মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং আসামের কাছাড় জেলায় এদের অবস্থান লক্ষ্য করা যায়। কুকি কটে যেটা, আর কুকিরা কি ধরনের পোশাক পরিচ্ছদ পরতো এখানে এই মডেলের মাধ্যমে দেখানো রয়েছে। নর্থ ইস্ট ইন্ডিয়াকে ওয়ান অফ দ্য মোস্ট কালচারাল ডাইভার্স রিজিয়ন অফ দ্য ওয়ার্ল্ড বলে গণ্য করা হয়। এখানে প্রায় 200টিরও বেশি জনগোষ্ঠীর বসবাস লক্ষ্য করা যায়। এদের পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, বসবাস এবং সাংস্কৃতিক ঐতিহ্য এই অঞ্চলকে সমৃদ্ধ করেছে। আসামে প্রায় 16টি জনগোষ্ঠী বসবাস করে এবং বোরো জনগোষ্ঠী হলো এখানকার প্রধান জনগোষ্ঠী। এরা হলো খেলমা উপজাতি, যারা সাকাচেপ নামেও পরিচিত। এরা উত্তর পূর্ব ভারতের আসামে মূলত ডিমা হাসাও এবং কাছাড় জেলায় অবস্থান করে। তাছাড়াও মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং মিজোরামেও এদের বসবাস রয়েছে। এরা হলো বিয়াতে জনগোষ্ঠী, উত্তর পূর্ব ভারতের অন্যতম একটি প্রাচীন আদিবাসী সম্প্রদায়। আসামের ডিমা হাসাও জেলা ছাড়াও মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড় অঞ্চলে এদের বসবাস রয়েছে। এই গ্রামটিতে মূলত আসামে যে 16টি ট্রাইব রয়েছে তাদেরই ঘরবাড়ি এবং তাদের পোশাক পরিচ্ছদ খুব সুন্দরভাবে দেখানো রয়েছে। এখন আমরা এসে গেছি বার্ড ওয়াচ টাওয়ার, জাতিঙ্গা। এইটা জাতিঙ্গা বার্ড ওয়াচ টাওয়ারের সামনে আমরা এসে গেছি এখন। এখানে কিন্তু শীতকালে বিভিন্ন ধরনের পাখিরা আসে শীতের সময়, আর এখন একটু গরমের টাইম, একটু বর্ষার টাইম, এখন একটু পাখি কমই দেখা যাবে, তবে বেশ কিছু পাখি আমরা দেখতে পাবো এখানে। এই যে এখানে যাচ্ছি আমরা, এখানে খাওয়ার ব্যবস্থা রয়েছে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের। জাতিঙ্গা বার্ড ওয়াচিং সেন্টার দেখুন লেখা রয়েছে। ওইখান থেকে আমরা উঠে এলাম, যাই দেখি কিরকম কি এখানে দেখার জিনিস রয়েছে। দেখুন এরকম সিঁড়ি করা রয়েছে, নর্মাল প্লেন সিমেন্টের সিঁড়ি, যেতে কোনো রকম অসুবিধা হবে না। দেখুন এই বার্ড ওয়াচিং সেন্টারে ঢোকার মুখে কতটা সুন্দর লাগছে। এখানে প্রকৃতিটা পুরো সবুজে ঘেরা প্রকৃতি, একদম ছবির মতো সুন্দর। জাতিঙ্গা ভ্যালিতে অবস্থিত এই বার্ড ওয়াচিং সেন্টারটি কিন্তু একটি রহস্যময় জায়গা নামে পরিচিত। এই জায়গাটিকে বার্ড সুইসাইড পয়েন্টও বলা হয়ে থাকে, কারণ একসময় কোনো এক অজানা কারণে রাতের অন্ধকারে শয়ে শয়ে পাখি এইখানে এসে সুইসাইড করত। বহু বছর আগে বর্ষার পরবর্তী সময়ে, মানে অগস্ট সেপ্টেম্বর মাসে যখন ঘন কুয়াশা থাকতো, তখন বহু মাইগ্রেটরি বার্ডস এখান দিয়ে যাতায়াত করার সময় ঘন কুয়াশার ফলে কিছু দেখতে পারতো না, এবং তখন তারা পাহাড়ের গায়ে ধাক্কা লেগে মাটিতে পড়ে গিয়ে মারা যেত। ওখানকার গ্রামবাসীরা এগুলো লক্ষ্য করে আলো জ্বালিয়ে রাখত, এবং এর ফলে সেই পাখিগুলো ঘন কুয়াশা এবং ওই আলোয় চোখে কিছু না দেখতে পেয়ে ওই ট্র্যাকের মধ্যে, মানে জালের মধ্যে ধরা পড়তো। পরবর্তীকালে পাখি বিশারদরা এই সমস্ত গ্রামবাসীদের বুঝিয়েছেন এবং এই ধরনের অমানবিক কাজকর্ম করতে বিরত থাকতে বলেছেন। তারপর থেকে এই জায়গাটি বার্ড ওয়াচিং সেন্টার বা ভ্যালি ভিউ পয়েন্ট নামেই পরিচিত। শীতকালে বিভিন্ন ধরনের পরিযায়ী পাখি এখানে দেখতে পাওয়া যায়। এবার চলুন আমাদের অটো ড্রাইভার দাদার সাথে আপনাদের একবার আলাপ করিয়ে দিই। भैया आपका नाम और नंबर बता दीजिए थोड़ा। मेरा नाम प्रोजन स्ट्रोंगपांग, हाफलोंग ऑटो रिक्शा वेलफेयर एसोसिएशन का वाइस प्रेसिडेंट है। अच्छा, मैं अभी तो फोन नंबर थोड़ा बता दीजिए हम। मेरा फोन नंबर 9678462858। ওকে, দেখুন বন্ধুরা, আমরা এই অটোটা করে ঘুরছি হাফলং, লোকাল হাফলং। যদি আপনারা কেউ হাফলংয়ে আসেন আর লোকালভাবে ঘুরতে চান, তাহলে কিন্তু এই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দাদা কিন্তু খুব সুন্দর, ভালো মনের মানুষ এবং ভালোভাবে ঘুরিয়ে দেন। খুব সুন্দরভাবে কিন্তু উনি আমাদের ঘুরিয়েছেন, তো আপনারা চাইলে কিন্তু এনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এরপর আমরা চলে গিয়েছিলাম এমন একটি রেস্টুরেন্টে যেখান থেকে কিন্তু খুব সুন্দর একটি ভ্যালি ভিউ পাওয়া যায়, এবং এটিকে কিন্তু নর্থ ইস্টার্ন মিনি সুইজারল্যান্ড বলা হয়। এর ভেতরে বিশাল বড় একটা গ্রাউন্ড রয়েছে যেখানে জাতিঙ্গা ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। পার হেড 50 রুপিস করে এন্ট্রি ফি দিয়ে আমরা ঢুকে পড়লাম এই গ্রাউন্ডের ভেতরে। পরিষ্কার নীল আকাশ, পিছনে বোরাইল পাহাড়ের রেঞ্জ এবং সামনে সুদূর বিস্তৃত সবুজ মাঠ। দেখুন কতটা সুন্দর লাগছে, ছবির মতো সুন্দর। এই জাতিঙ্গা ফেস্টিভ্যাল গ্রাউন্ডটিকে এই কারণেই মিনি সুইজারল্যান্ড বলা হয়।
এই গ্রাউন্ডে কিন্তু একটা দুটো ছোট ছোট কটেজও রয়েছে, যেখানে এসে আপনারা 1 কিংবা 2 রাত স্টে করতে পারেন। বিশেষ করে ফেস্টিভ্যালের সময় এলে কিন্তু দারুণ উপভোগ করতে পারবেন। আমার পিছনে হোয়াইট কালারের যে স্টেজটা দেখতে পাচ্ছেন, ওখানেই কিন্তু প্রতি বছর জাতিঙ্গা ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় এবং নভেম্বর মাসে কিন্তু এই জিনিসটা হয়ে থাকে, যেখানে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা এসে এই কালচারাল প্রোগ্রামে অংশগ্রহণ করেন। হাফলংয়ে এসে এখনো পর্যন্ত যে সমস্ত সাইট সিনগুলি আমরা করলাম, তার মধ্যে কিন্তু এই জায়গাটাই আমার সব থেকে বেস্ট লেগেছে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এই জায়গাটা। গ্রাউন্ডটার ঠিক পাশেই দেখুন একটি ছোট্ট পুল মতো রয়েছে, খুব সুন্দর লাগছিল এই জায়গাটা, একদম ফটোজেনিক প্লেস ছিল। কিন্তু তার ঠিক পাশেই রয়েছে বাচ্চাদের প্লে এরিয়া। এখানে দেখুন কি সুন্দর জলের মধ্যে স্টেপস করা রয়েছে, এর উপর দিয়ে হাঁটা যাবে আর এখানে কিন্তু খুব সুন্দর ভিডিও আর ফটো আসবে। এরপর মায়ের হাতে ক্যামেরা ধরিয়ে আমি নিজেই নেমে পড়লাম এই স্টেপসগুলোর ওপর দিয়ে হাঁটার জন্য। নিজেকে কেমন একটা আমাদের ছোটবেলার টিভি শো টাকেসিস ক্যাসেলের পার্টিসিপেন্ট বলে মনে হচ্ছিল। কিছুক্ষণ ঘোরার পর আমরা চলে গিয়েছিলাম এই হায়াম রেস্টুরেন্টে চা খাওয়ার জন্য। ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো ছিল, দারুণ ছিল কিন্তু দেখতে। তবে খাবার দাবারের দাম কিন্তু খুবই কস্টলি ছিল, যেহেতু এটি একটি 5 স্টার হোটেলের রেস্টুরেন্ট, তাই নর্মালি এখানকার দাম একটু হাই রেঞ্জেই থাকবে। এটি ছিল একটি মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। এখানে কিন্তু খাবার দাবারের পাশাপাশি একটি বার কাউন্টারও ছিল, যেটাও কিন্তু দারুণ সুন্দরভাবে সাজানো ছিল। হাফলংয়ের এই মিনি সুইজারল্যান্ড কিন্তু আমাকে সত্যি সত্যিই মুগ্ধ করেছিল, অপূর্ব সুন্দর ছিল কিন্তু এই জায়গাটি। এরপর আমরা বেরিয়ে পড়ি হাফলংয়ের আরও একটি জনপ্রিয় সাইট সিন মানে ভিউ পয়েন্ট দেখার জন্য। এটা হচ্ছে ডিমা হাসাও ভিউ পয়েন্ট বা ডিমা হাসাও সেলফি পয়েন্ট। আমরা এসে গেছি, এখন আমরা যাব। এখানে গাড়ি মানে অটোটা আমাদের যেটা এখানে পার্ক করে রাখা হলো, পার্কিং চার্জ আর আমাদের 4 জনের এন্ট্রি ফিস মিলিয়ে 150 নিল। তো এখন আমরা যাব, অটোটারও চার্জ নিল মানে পার্কিংয়ের। আর এইখানে দেখুন ভেহিকেল নট অ্যালাউড, তো আমাদের এখান থেকে হেঁটে যেতে হবে। এখানেই রয়েছে এই সেলফি পয়েন্টটা, ডিমা হাসাও সেলফি পয়েন্ট। ওখানে থেকে একটা খুব সুন্দর ভিউ পাওয়া যাবে ভ্যালির, সেটা এখন আমরা দেখব। তো এখন আমরা এগিয়ে যাচ্ছি সবাই মিলে। খুব সুন্দর এখান থেকে একটা ভ্যালি ভিউ পাওয়া যাচ্ছে, পুরো গ্রিন। যেহেতু এখন বৃষ্টি হয়েছে 2-3 দিন ধরে হাফলংয়ে, আজকে শুকনো আছে, তো খুব সুন্দর এখানে গ্রিনারি একটা ভিউ পাওয়া যাচ্ছে। আর জায়গাটাও বেশ সুন্দরভাবে সাজানো রয়েছে। ওই যে দূরে সেলফি পয়েন্টটা দেখা যাচ্ছে, আই লাভ ডিমা হাসাও। মানে অ্যাকচুয়ালি আমরা ডিমা হাসাও ডিস্ট্রিক্টে রয়েছি এখন। ডিমা হাসাও ডিস্ট্রিক্টের এই হাফলং হচ্ছে একটা জায়গা, এই ডিস্ট্রিক্টের আন্ডারেই হাফলংটা পড়ে। তো এখানে একটা খুব সুন্দর পয়েন্ট করা রয়েছে, যেখানে উঠে মানুষ ভিডিও ফটো এই সমস্ত নেয়। দেখুন এরকম সিঁড়ি মতো করা রয়েছে, এখানে উঠে ফটো ভিডিও আপনারা নিতে পারবেন। আর এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ রয়েছে, পুরোটা ভ্যালি ভিউ পাওয়া যাচ্ছে। এরপর আমিও এই কাঠের তৈরি মাচায় উঠে পড়লাম বেশ কিছু ফটোস এবং ভিডিও তোলার লোভে। আর দেখুন একবার এই জায়গা থেকে জাস্ট ভ্যালিটা কতটা সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে যেন প্রকৃতির আরও কাছে চলে গেলাম। অপূর্ব সুন্দর কিন্তু এই জায়গাটা। কি কেমন লাগলো আপনাদের এই জায়গাটা কমেন্ট করে জানাবেন কিন্তু। তারপর চলে আসি এই সেলফি পয়েন্টের কাছে, আই লাভ ডিমা হাসাও। দেখুন পিছনে ভ্যালি আর মেঘগুলো কতটা সুন্দর লাগছে এখান থেকে। এই ভিউ পয়েন্টে কিন্তু একটা ফুড কোর্টও ছিল এই ভ্যালির একদম ধার ধরে। দেখুন এই রেস্টুরেন্টটা রয়েছে, এখানে কিন্তু আপনারা মেনু কার্ড দেখে চা কফি অথবা লাঞ্চ ব্রেকফাস্ট সমস্ত কিছুই এখানে করতে পারবেন। এখানে খুব সুন্দর একটা শিব ঠাকুরের মন্দিরও ছিল, দেখুন ভেতরে শিবলিঙ্গ রয়েছে একটি, এটাও আমরা একবার দর্শন করে নিলাম। হাফলং শহরের ঠিক ভিতরেই রয়েছে আরও একটি ভিউ পয়েন্ট, যেটার নাম হলো বড় হাফলং। সেটা দেখার জন্যই আমরা এখন এগিয়ে যাচ্ছিলাম। এখানে মানে ওপরে উঠলে একটা খুব সুন্দর মাউন্টেন ভিউ পাওয়া যাবে।
শঙ্খ জায়গাটার নাম, আর মেনলি এটা হচ্ছে বড় হাফলং ভিউ পয়েন্ট। তো চলুন ভিতরে ঢুকে দেখি এখানে কি দেখার জিনিস রয়েছে। আর নিচে কিন্তু রেস্টুরেন্টও রয়েছে খাবার দাবারের। এরপর আমরা 20 টাকা এন্ট্রি ফিস দিয়ে চলে গেলাম একদম টপে ভিউ পয়েন্টে। দেখুন আমরা এখন আপার হাফলংয়ের ভিউ পয়েন্টে রয়েছি। দারুণ সুন্দর ভিউ এখান থেকে। দেখুন কত সুন্দর, মানে মেঘগুলো আকাশে রয়েছে, পেজা তুলোর মতো লাগছে। আর তার সাথে সাথে এরকম গ্রিন ভ্যালি। আমার মেয়ে দাঁড়িয়ে রয়েছে এখানে। যথেষ্ট সুন্দর কিন্তু এই জায়গাটা। পাহাড় এবং ভ্যালি ভিউর সাথে এখান থেকে কিন্তু নিউ হাফলং স্টেশনের কিছুটা পার্টও এখান থেকে দেখা যাচ্ছে। দেখুন সোজা, আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমরা খালি চোখে দেখতে পেয়েছিলাম। এখানেই আমরা লাঞ্চটা সেরে নিয়েছিলাম। মিল্ক টি নিয়েছিলাম আর চাউমিন নিয়েছিলাম, মিক্স চাউমিন। খাবার দাবার কিন্তু বেশ ভালোই ছিল। আর চাউমিন কিন্তু 2 প্লেট নিয়েছিলাম, পার প্লেট 180 করে ছিল, এবং যে মিল্ক টি নিয়েছিলাম সেটা কিন্তু 40 রুপিস করে ছিল। এরপর আমরা চলে গিয়েছিলাম ওই দিনে শেষ ভিউ পয়েন্ট দেখার জন্য, যেটি হলো হাফলং সার্কিট হাউস। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সার্কিট হাউসের সামনে, হাফলং। এটা হচ্ছে গেট। আর এখানের টাইমিংটা একবার দেখিয়ে দিই আপনাদের। এই যে আমরা এই গেট দিয়ে ঢুকলাম সার্কিট হাউস। এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখি এখানে কি দেখার রয়েছে। শুনেছি এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, ভালো ভ্যালি ভিউ পাওয়া যায়। আসলে হিল স্টেশনে তো এটাই, যে কোনো জায়গায় গেলে ভিউ পয়েন্টটাই মেনলি এখানে থাকে। পাহাড়ের কেমন ভিউ রয়েছে ওখান থেকে সেটা দেখার জন্য। তো দেখে আসি এখানে সার্কিট হাউসে কিরকম ভিউ রয়েছে ভ্যালির। কত সুন্দর লাগছে সামনের মেঘটা। এটা হচ্ছে সার্কিট হাউস হাফলংয়ের, ডিমা হাসাও ডিস্ট্রিক্ট হাফলং। সুন্দর সিঁড়ি করা রয়েছে, ধাপ ধাপ করা। এখান থেকে রেলের যে ব্রিজটা রয়েছে, যে ব্রিজের ওপর দিয়ে ট্রেন যায়, সেটার একটা খুব সুন্দর ভিউ রয়েছে উইথ ভ্যালি। আমরা এখন রয়েছি সার্কিট হাউসে। পিছনে রয়েছে সার্কিট হাউসের বিল্ডিংটা, যেটা আপনাদের দেখালাম। আর সামনে থেকে দেখুন দারুণ সুন্দর একটা ভিউ রয়েছে, ভ্যালি ভিউ রয়েছে। আর তার সাথে সাথে দেখুন একটা সাদা রঙের এরকম ব্রিজ দেখতে পাচ্ছেন। ওটা হচ্ছে ওই ব্রিজ দিয়ে ট্রেন যায়, ওটা রেল ব্রিজ। গুয়াহাটি হাফলং যে ট্রেনটা, সেটা এই ব্রিজের ওপর দিয়ে যায়। যখন যায় সে সময় আপনারা আসলে ট্রেনটা পুরোটা দেখতে পাবেন। আর এখান থেকে খুব সুন্দর ভ্যালি ভিউ রয়েছে। এখন আমরা সানসেটের সময় এসেছি, এখান থেকে সানসেট দেখা যায় না যদিও, কিন্তু এই ভিউটা পাওয়া যায়। ভ্যালির সাথে সাথে এরকম রেল ব্রিজের ভিউটা খুব সুন্দর পাওয়া যায়। সব শেষে সন্ধেবেলা আমরা এসে পৌঁছাই হাফলং লেকে, কিন্তু সেই সময় অন্ধকার হয়ে যাওয়ায় আমরা সেরকমভাবে ঘুরে দেখতে পারিনি। তবে নেক্সট ডে আমাদের হাতে টাইম থাকায় আমরা আবার চলে গিয়েছিলাম এই লেকে। হাফলং লেকের কাছে একটি ছোট্ট গুরুদ্বারা রয়েছে, এবং তার ঠিক পাশেই রয়েছে একটি পাঞ্জাবি পরাঠা হাউস। আমাদের অটো ড্রাইভার দাদাই এই দোকানটা সাজেস্ট করেছিল এবং বলেছিল খুবই ভালো এখানকার পরাঠা। তাই আমরা রাতে ডিনারের জন্য এখান থেকে পনির পরাঠা নিয়ে গিয়েছিলাম, এবং বিশ্বাস করুন দারুণ খেতে ছিল কিন্তু এই পরাঠাগুলো। পরের দিন সকালবেলা আমরা হোটেল থেকে চেক আউট করে চলে আসি হাফলং বাজারে আই লাভ হাফলং এই সেলফি স্ট্যান্ডের সামনে, এবং সেখানে একটা ছোট্ট দোকান থেকে ব্রেকফাস্ট করে নিই, আলু পরাঠা এবং ঘুগনির তরকারি। খুবই টেস্টি ছিল কিন্তু এই পরাঠাগুলো। তারপর সোজা চলে আসি হাফলং লেকে। হাফলং লেক হলো আসামের একমাত্র মনোরম প্রাকৃতিক পাহাড়ি লেক। সমুদ্রপৃষ্ঠ থেকে 1683 ফুট উচ্চতায় অবস্থিত এই হ্রদটি রাজ্যের অন্যতম বৃহত্তম প্রাকৃতিক জলাশয়, এবং এটি শহরের প্রধান বিনোদন ও দর্শনীয় স্থান হিসাবে পরিচিত। এখন চলে এসেছি আমরা হাফলং লেকে। এটাই হচ্ছে হাফলংয়ের মেইন আকর্ষণ। কি সুন্দর রাউন্ড মতো করা রয়েছে এটা, এখান দিয়ে একজনের বেশি যেতে পারবে না। দেখুন এটা একটা হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে, যখন চলবো এটা কিন্তু দুলবে। এটা অনেকটা ওয়াই আকৃতির এই লেকটা। অনেক মাছও রয়েছে, দেখুন মাঝখানে দেখা যাচ্ছে।
এরপর আমরা নেমে পড়ি হাফলং লেকে বোটিংয়ের জন্য। এখানে বোটিং চার্জ কিন্তু পার পারসন 50 রুপিস করে। সম্পূর্ণ লেকটি এবং এর নির্মল পরিবেশটি ডিমা হাসাও পর্যটন, ডিমা হাসাও স্বায়ত্তশাসিত পরিষদ কর্তৃক অত্যন্ত যত্ন সহকারে সংরক্ষিত এবং রক্ষণাবেক্ষণ করা হয়। লেকের একদম ধার দিয়ে কিছুটা হেঁটে গেলেই আপনারা এমন একটি জায়গায় পৌঁছাবেন যেখান থেকে লেকের একটা অংশ তো আপনারা দেখতে পাবেনই, তার সাথে সাথে পিছনে যে পাহাড়ের রেঞ্জ রয়েছে সেটাও খুব ক্লিয়ারলি দেখতে পাবেন। আমরা যখন গিয়েছিলাম তখন আকাশটা ক্লাউডি থাকায় কিছু দেখা যায়নি, কিন্তু এখান থেকে দারুণ সুন্দর একটি মাউন্টেন ভিউ পাওয়া যায়। এরপর আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি আবার শিলচরের উদ্দেশ্যে আমাদের বাড়িতে ফেরার জন্য। এবং পথে দেখে নিই ডলু টি এস্টেট। তো আমাদের 1 নাইট 2 ডেজ হাফলং ট্যুর আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একবার জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমার আপকামিং নর্থ ইস্ট ভ্রমণের সমস্ত সিরিজ আপনাদের কাছেই সবার আগে পৌঁছে যায়। তো চলুন আজ বিদায়, আবার দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে আরও একটি নতুন বেড়াতে যাওয়ার গল্প নিয়ে।